হ্যালো এভরিওয়ান। আজকে আমি জনপ্রশাসনের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মূলত আলোচনা করছি নতুন জনপ্রশাসন নিয়ে। তো নতুন জনপ্রশাসন কেন এলো, কিভাবে এলো এবং এর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়েই মূলত আজকে আলোচনা করব। তো কিছু দেরি না করে শুরু করা যাক নতুন জনপ্রশাসন সম্পর্কে। তো নতুন জনপ্রশাসন হলো এমন একটা টাইম ফেজ। আমরা টাইম ফেজ কেন বলছি, এটা এমন একটা সময়ে এসছে, এটা একদিনে তৈরি হয়নি। পুরনো জিনিসকে সমালোচনা করে পুরনো যে জনপ্রশাসনিক ব্যবস্থা আছে সেই জিনিসগুলোকে সমালোচনা করে তার কি কি আরও বেটার জিনিস করলে, বেটার জিনিস ইমপ্রুভ করলে একটা নতুন ভাবধারা চলে আসতে পারে, একটা জনপ্রশাসনে আরও বেশি উন্নতি আসতে পারে, আরও বেশি উন্নত হতে পারে সেই জনপ্রশাসন ব্যবস্থা। সেটাই হচ্ছে মূলত নতুন জনপ্রশাসন। মূলত পুরনো জনপ্রশাসনের যে খামতিগুলো ছিল সেগুলো দূর করে নতুন জনপ্রশাসনের আবির্ভাব ঘটেছে বলা চলে। তো এই যে নতুন জনপ্রশাসন, এইটি জনপ্রশাসনের ইতিহাসে নতুন, কারণ এটি একটি বৈপ্লবিক পরিবর্তন। এটি কেবল তাত্ত্বিক পরিবর্তন ছিল না, বরং এটি ছিল তৎকালীন আমলাতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে এক মানবিক এবং সামাজিক প্রতিবাদ। নতুন জনপ্রশাসন এমনভাবে এসেছে যেখানে যে আমলাতান্ত্রিক কাঠামোর যে ব্যর্থতা ছিল পুরনো জনপ্রশাসনের মধ্যে, সেইগুলো নতুন জনপ্রশাসনিক যারা তাত্ত্বিকরা আছে, বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন ভাবে তাদের তত্ত্ব তুলে ধরেছে। এবং আমলাতন্ত্রের যে কঠোর কাঠামো আছে, যেখানে বেশি এফিসিয়েন্সির কথা বলে, বেশি সায়েন্সের কথা বলে, বেশি সব জায়গায় একটা যান্ত্রিক কাঠামো প্রয়োগ করার উপরে জোর দেয়, সেইটার পরিবর্তে নতুন জনপ্রশাসন একটা আলাদা মানবিক এবং সামাজিক প্রতিবাদ হিসেবে উঠে এসেছে মূলত। তো যে জিনিসগুলোর মূলত প্রতিবাদ করে উঠে এসেছে সেই সমস্ত কিছু তত্ত্ব যদি আমরা দেখি, যেমন ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক তত্ত্ব বা ওয়েবারিয়ান ব্যুরোক্রেসি। এখানে ম্যাক্স ওয়েবার, যেখানে আমি আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের যে ধারণা আছে সেটা আলোচনা করেছিলাম, আমি এন্ড স্ক্রিনে বা আই বাটনে দিয়ে দেবো। তো যেখানে ম্যাক্স ওয়েবার কঠোর শ্রেণীবিন্যাস এবং লিখিত নিয়মকানুন এবং ব্যক্তিগত আবেগ বর্জিত নিরপেক্ষতার কথা বলেছে, নতুন জনপ্রশাসন এইটাকে সমালোচনা করেছে। যেখানে কঠোর শ্রেণীবিন্যাস মানে হায়ারার্কির কথা বলে, এবং লিখিত নিয়মকানুন এবং ব্যক্তিগত যে আবেগ বিবর্জিত নিরপেক্ষতা, নতুন জনপ্রশাসন কিন্তু নিরপেক্ষতার কথা বলে না, এখানে কিন্তু ভ্যালু ফ্রির কথা বলে না, বরং ভ্যালু লেডেন্টের কথা বলে। মানে একটা প্রশাসন মূল্যযুক্ত হতে হবে, সেখানে সবসময় নিরপেক্ষ থাকলে চলবে না, মানুষের কথা শুনতে হবে, মানুষের যে চাহিদা, মানুষের যে নিডগুলো আছে সেগুলোর উপর জোর দিতে হবে। তো ম্যাক্স ওয়েবারকে এইভাবে সমালোচনা করা হয়েছে। ম্যাক্স ওয়েবার কিন্তু পুরনোতাত্ত্বিক, ঠিক আছে। তারপরে উড্রো উইলসন তো একদম প্রথম দিককার একদম ক্লাসিক্যাল যে জনপ্রশাসন আছে তার সূচনা উড্রো উইলসনের হাত ধরেই হয়। তার যে আর্টিকেল দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটার হাত ধরেই হয়। তিনি যেভাবে পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের যে ডাইকোটমি বা দ্বিবিভাজন করেছে, সেইটাকে নতুন জনপ্রশাসন সমালোচনা করে, ঠিক আছে। কিভাবে রাজনীতির নীতি তৈরি করবে প্রশাসন, শুধু তা বাস্তবায়ন করবে, এই কঠোর আলাদা ভাগ, এই যে আলাদা ভাগটা নতুন জনপ্রশাসন মেনে নেয়নি। নতুন জনপ্রশাসন বলছে যে রাজনীতি এবং যে প্রশাসনিক ব্যবস্থা আছে এই দুটো একইভাবে কাজ করে এবং একসাথে। প্রশাসন ছাড়া যেমন রাজনীতি কাজ করতে পারে না, আবার রাজনীতি ছাড়াও প্রশাসন কাজ করতে পারে না। কেন, কিভাবে বা কাজ করবে? যদি একটা সরকারি বিভাগের কথা বলি, আমাকে যদি কোনো পলিসি তৈরি করতে হয় বা পলিসির ইমপ্লিমেন্টেশন করতে হয় বা বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রে আমার প্রশাসনের হেল্প লাগবে। আমি শুধুমাত্র একটা রিপ্রেজেন্টেটিভ একটা এলাকার বা একটা দেশের বা একটা রাজ্যের, কিন্তু আমার যে নীতিগুলো আছে, যেগুলো আমি জনগণের বা মধ্যে ছড়িয়ে দিতে চাই, সেগুলো কারা ঠিকভাবে বেটার পর্যালোচনা করবে, তারা প্রশাসনরা। তো এই যে প্রশাসনিক যারা তাত্ত্বিক থাকবে, প্রশাসনের যারা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে আসবে, তারা যদি আমরা হেল্প না নিই, মানে আমি যদি সরকারি বিভাগের কাজ করি এবং আমি যদি অন্যদেরকে হেল্প না করি বা অন্যরা আমার হেল্প না নেয়, তাহলে কোনোদিন একটা নীতি বাস্তবায়িত হতে পারে না। তারপরে দক্ষতা এবং মিতব্যয়িতা, মানে এফিসিয়েন্সি অ্যান্ড ইকোনমি। সংগঠনের মূল লক্ষ্য হবে সর্বোচ্চ দক্ষতা এবং মানবিক এবং সামাজিক মূল্যবোধ। এই যে ধারণা ক্লাসিক্যালদের আছে, এইটারও গুরুতর সমালোচনা করেছেন যারা নয়া জনপ্রশাসনিক তাত্ত্বিকরা আছে।
তারা। তো এই তিনটে পয়েন্ট মূলত হচ্ছে আগেকার জনপ্রশাসনের ধারণা কেমন ছিল সেই সম্পর্কে, এবং এই সমালোচনা করে এর পরবর্তীতে দেখবো যে কিভাবে নতুন জনপ্রশাসনের আবির্ভাব হয়েছে। তো এবার যাই যে কেন নতুন জনপ্রশাসনের প্রয়োজনীয়তা এলো, কেন প্রয়োজন হলো। প্রথমত ভিয়েতনাম যুদ্ধ, যেখানে সরকার এবং প্রশাসনের মধ্যে মানে একটা তীব্র অসন্তোষ লক্ষ্য করা যায়, যেখানে সরকার কি কাজ করবে সেটা বোঝা যাচ্ছিল না এবং প্রশাসনের কি কি কাজ সেইটা সম্পর্কে বোঝা যাচ্ছিল না। তারপরে হচ্ছে বর্ণবাদী দাঙ্গা এবং নাগরিক অধিকার আন্দোলন। প্রশাসন সাধারণ মানুষের কথা শুনছে না। কেন শুনছে না? যখন আমরা পুরনো জনপ্রশাসন দেখেছিলাম তখন এমন একটা অবস্থা যেখানে সবসময় সায়েন্স, একটা যান্ত্রিক মনোভাব, যেখানে টেলরের মতো মানুষদেরকে দেখছি, এবং যেখানে প্রশাসনের মানে প্রত্যেকটি তাত্ত্বিক এমন ধারণা দিয়েছেন যেখানে প্রশাসন নিরপেক্ষভাবে সব কাজ করবে, তারা সরকারের হয়ে কাজ করবে, তারা মানুষের কথা শোনার জন্য দায়ী নয়, তারা হচ্ছে সরকারের কাছেই শুধুমাত্র রেসপন্সিবল, তারা মানুষের জন্য মানুষের কাছে রেসপন্সিবল নয়। তাই এই সমস্ত জিনিসগুলো উঠে আসছে। প্রশাসন তখন সাধারণ মানুষের কথা যখন শোনে না তখন একটা আন্দোলন শুরু হয়, অনেক আন্দোলনই শুরু হয়। তারপরে আসে হচ্ছে তৃতীয় বিশ্বের নতুন রাষ্ট্রগুলির সমস্যা। তৃতীয় বিশ্বের সমস্যা তো সব থেকে বেশি ছিল, যেখানে দারিদ্রতা ছিল, যেখানে বেকারত্ব ছিল, জাতি গঠন ছিল। এই পশ্চিমী মডেল এই সব হচ্ছে সামলাতে ব্যর্থ, কারণ পুরনো জনপ্রশাসন সবসময় একটা সার্বজনীন নীতি নির্ধারণ করে দিয়েছিল সব ক্ষেত্রে, যে ওই দেশে যে প্রশাসনিক মডেল ব্যবহৃত হবে সেই মডেল অন্য দেশেও, মানে যারা এই উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশ তাদের উপরেও সেইগুলো অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এমনটা তো নয়। প্রত্যেকের সামাজিক পরিবেশ আলাদা, অর্থনৈতিক পরিবেশ আলাদা, রাজনৈতিক পরিবেশ আলাদা, সব কিছু আলাদা, সাংস্কৃতিক পরিবেশও আলাদা। তো প্রত্যেকটি দেশের আলাদা আলাদা পরিস্থিতি হওয়ার জন্য আমাদের কি একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল গঠন করা কখনো সম্ভব নয়, বা একটা নীতির ভিত্তিতে অন্য দেশকে পরিচালনা করা সম্ভব নয়। প্রত্যেকে কালচারালি আলাদা, প্রত্যেকে হচ্ছে ইকোনমিক্যালি আলাদা, প্রত্যেকে সোশ্যালি আলাদা। তাই জন্য আমাদেরকে হচ্ছে নতুন জনপ্রশাসনকে এমনভাবে সাজাতে হবে যাতে সেই প্রত্যেকটি দেশের আলাদা আলাদা যে চাহিদা, প্রত্যেকটি দেশের কীরকম মডেল লাগবে, কীরকম প্রশাসন ব্যবস্থা তৈরি হলে সেই দেশটার আরও বেশি উন্নত হতে পারে, সেই দিকে হচ্ছে নতুন জনপ্রশাসন বেশি বেশি করে জোর দেয়। তো এর ক্ষেত্রে হচ্ছে ফ্রেডরিক্সের যে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ সেইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেটাও আমি ভিডিও করেছিলাম, যদি কেউ চাও দেখতে পারো। তারপরে হচ্ছে শহুরে দরিদ্র ও বেকারত্ব। পুরানো যে প্রশাসনিক কাঠামো আছে তার সমাধান দিতে অক্ষম ছিল, কারণ পুরনো যে প্রশাসনিক কাঠামো এটা আগের পয়েন্টের মতোই, সেগুলো হচ্ছে শুধুমাত্র সার্বজনীন নীতির উপর ভিত্তি করে গঠিত হয়েছে। তাই সবার যে চাহিদা আছে, সবার যে হচ্ছে নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা আছে কোনো কিছু পূরণের বিষয়, সেগুলো পূরণ করতে পুরনো জনপ্রশাসন অক্ষম। তাই জন্য হচ্ছে নতুন জনপ্রশাসন এসেছে। এবার আসি এনপিএ বা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা নতুন জনপ্রশাসনের উত্থানের জন্য কি কি জিনিসগুলো ঘটেছে, কি কি হচ্ছে রিপোর্ট, কি কি কনফারেন্স, কি কি হয়েছে সেইগুলো সম্পর্কে। তো প্রথমেই এসেছিল হানি রিপোর্ট। হানি কে ছিল? হানি সিরাকাস ইউনিভার্সিটির একজন অধ্যাপক, জন সি হানি একজন তুলনামূলক রিপোর্ট তৈরি করেন, এটা 1967 সালে, যেখানে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন কিভাবে পড়ানো হচ্ছে তা পর্যালোচনা করা হয়। এই রিপোর্টে 4টি সমস্যার কথা তুলে ধরা হয়, যেটি এখানে লেখা আছে। কিন্তু এইসব রিপোর্ট করেও হচ্ছে কোনো লাভ হয়নি। প্রথম দিকে 2-3টে রিপোর্টে কোনো লাভ হয়নি, কারণ এইসব রিপোর্ট হচ্ছে ব্যর্থ হয়ে যায়। তাদের যে জনপ্রশাসনিক যে গবেষণা আছে, পর্যালোচনা আছে, এগুলো ঠিকভাবে সমাধান দিতে বা মতামত দিতে এই রিপোর্টটি হচ্ছে ব্যর্থ হয়ে যায়। তারপরে কি আছে? তারপরে ফিলাডেলফিয়া কনফারেন্স, এটা 1967-তে হয়েছে। 1967 সালে আমেরিকান একাডেমি অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ফিলাডেলফিয়ায় একটি সম্মেলন আয়োজন করা হয়, এবং এই আলোচনার বিষয় ছিল হচ্ছে জনপ্রশাসনের তত্ত্ব ও অনুশীলন, পরিধি এবং উদ্দেশ্য ও পদ্ধতি। এখানে পরিধি মানে জনপ্রশাসন কতটা দূর গিয়ে কাজ করতে পারে বা কতটা এর বিস্তার আছে সেই সম্পর্কে। তো জনপ্রশাসনের পরিধি সম্পর্কে এবং জনপ্রশাসনের কি উদ্দেশ্য, কোন কোন লক্ষ্যের দিকে জনপ্রশাসন এগিয়ে চলতে পারে, সেইগুলোই হচ্ছে ফিলাডেলফিয়া কনফারেন্সের মূলত মেন উদ্দেশ্য। এই সম্মেলনে স্বীকার করা হয় যে জনপ্রশাসন সামাজিক সমস্যার যে সমাধান আছে সেটাই ব্যর্থ হয়। এই কনফারেন্স একটু হলেও হচ্ছে সমাধান করতে হচ্ছে ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, তারপরে আসে মিনব্রুক কনফারেন্স, যেটা
1868-তে, এটাও সিরাকিউজ ইউনিভার্সিটিতে হয়। এই যে কনফারেন্সটা, এটার হেড ছিল ডোয়াইট ওয়াল্ডো। এখানে মিনোব্রুক কনফারেন্সের আমি একটাই খালি দিয়েছি, প্রথম কনফারেন্স যখন হয়েছিল সেটা দিয়েছি, আরও দুটো পরপর কনফারেন্স হয়, কারণ এটাই হচ্ছে নতুন জনপ্রশাসনের একটা সাকসেসর বা সফলতার জন্য এই কনফারেন্সটা থেকেই শুরু হয়েছিল সফলতা, কারণ এরাই ঠিকভাবে হচ্ছে যে পুরনো জনপ্রশাসনকে সমালোচনা করে এবং নতুন জনপ্রশাসনে কি কি ইমপ্লিমেন্ট করলে আরও বেশিভাবে ভালো হয় সেই হিসেবে হচ্ছে এই মিনোব্রুক কনফারেন্স, যে যারা হচ্ছে তাত্ত্বিক ছিল, যারা গবেষণা করেছিল, যারা কাজ করেছিল, তারা বেশি করে তুলে ধরতে পারে। ঠিক আছে, এবার আসি এনপিএ বা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে 3টি লক্ষ্য ছিল বা বিরোধী লক্ষ্য ছিল সেই সম্পর্কে। এগুলো মূলত হচ্ছে নতুন জনপ্রশাসন ফলো করে চলেছিল। এটি হচ্ছে বিরোধী ইতিবাদ বা অ্যান্টি পজিটিভিস্ট। পুরনো জনপ্রশাসন নিজেকে মূল্য বর্জিত বিজ্ঞান বলতো। মূল্য বর্জিত মানে কি? ভ্যালু ফ্রি। এনপিএ বলে প্রশাসন কখনো মূল্যবর্জিত হতে পারে না, সামাজিক ন্যায় বিচার একটি মূল মূল্যবোধ। এর মতে মানে নয়া জনপ্রশাসনের মতে সামাজিক ন্যায় বিচার সেই প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে থাকতে হবে। মানুষের যে মূল্যবোধ আছে সেটা তাদেরকে বুঝতে হবে এবং প্রশাসনিক যারা কর্মকর্তা আছে তারা যাতে মানুষের যে চাহিদা আছে সেইগুলোর উপর প্রাধান্য দিয়েই কাজ করে। তারা শুধুমাত্র নিরপেক্ষ হলেই চলবে না, তারা শুধুমাত্র সরকারের ওপর রেসপন্সিবল হলেই চলবে না, তাদেরকে জনগণের ওপরেও রেসপন্সিবল হতে হবে। তাই এটা অ্যান্টি পজিটিভিস্ট। ঠিক আছে, এবং বিরোধী কারিগরিতা বা অ্যান্টি টেকনিক্যাল মানে কি? এখানে যে পুরনো প্রশাসনিক কাঠামো আছে সেইগুলো শুধুমাত্র সায়েন্সের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখানে কোনো সামাজিক মূল্যবোধের প্রাধান্য দেওয়া হয়নি। কোথায় সামাজিক মূল্যবোধের প্রাধান্য দেওয়া হয়নি? ওই যে পুরনো জনপ্রশাসনিক ব্যবস্থা আছে সেখানে কোনো ধরনের সামাজিক মূল্যবোধের প্রাধান্য দেওয়া হয়নি। তাই জন্য এইটি হচ্ছে টেকনিক্যালি হচ্ছে পুরনোটা ছিল এবং নতুন জনপ্রশাসন অ্যান্টি টেকনিক্যাল, যাতে এখানে ওসব ওই যান্ত্রিক নিয়মকানুনের পরিবর্তে মানুষের যে সামাজিক মূল্যবোধ আছে, মানুষের যে মানবিক দিকটা আছে সেই দিকগুলো উঠে আসে। সেইটাই হচ্ছে এই নতুন জনপ্রশাসনের মূল লক্ষ্য। তারপরে হচ্ছে বিরোধী শ্রেণীবিন্যাস, অ্যান্টি হায়ারার্কিক্যাল। আগের যে জনপ্রশাসনগুলো ছিল যেখানে প্রত্যেকটি তাত্ত্বিক মানে পুরনো জনপ্রশাসনের প্রত্যেকটি তাত্ত্বিক যেভাবে একটা প্রশাসনিক ব্যবস্থায় একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের কথা বলে, যেখানে ওপরে অবস্থান সেই টপ লেভেলে একজন ম্যানেজার করবে, তারপরে তার নিচে থাকবে, তারপরে তার নিচে থাকবে, এরকম ভাবে একদম নিচে সব থেকে ওই ক্লার্করা অবস্থান করবে। এই যে শ্রেণীবিন্যাস জনপ্রশাসনের মধ্যে করা হয় সেটার ঘোর বিরোধী ছিল এই নয়া জনপ্রশাসনিক যারা তাত্ত্বিক ছিল। তাই এটা অ্যান্টি হায়ারার্কিক্যাল। এখানে লিখেছি যে কঠোর আমলাতান্ত্রিক কাঠামোর বদলে এনপিএ অংশগ্রহণমূলক এবং নমনীয় সংগঠন চায়। নমনীয় মানে কি? ফ্লেক্সিবল, যেখানে কোনো রিগিড ব্যবস্থা নেই, যেখানে কোনো এমন শৃঙ্খলিত ব্যবস্থা নেই যেখানে নিম্ন শ্রেণীর যারা কর্মকর্তা থাকবে তারা উচ্চ শ্রেণীর যারা কর্মকর্তা তাদের থেকে সবসময় ভয়ে হচ্ছে হয়ে থাকুক। তো এরা চায় না। এরা চায় এটা কোম্পানির মধ্যে যেরকম প্রত্যেকটি ব্যবস্থার ক্ষেত্রে একটা ম্যানেজমেন্ট, একটা কোঅর্ডিনেশন, একটা কোঅপারেশন যাতে থাকে। তাই জন্য এরা হায়ারার্কিকে সাপোর্ট করে না, এরা অ্যান্টি হায়ারার্কির কথা বলে। এরা কোনো রকমের শ্রেণীবিন্যাস চায় না, প্রত্যেকের মধ্যে যাতে একটা কোঅর্ডিনেশন, একটা সমন্বয়মূলক সম্পর্ক থাকে, একটা হারমোনি থাকে, সামঞ্জস্য থাকে, সেটার উপর এরা জোর দিয়েছে। এরপরে আসি এনপিএর যে মূল নীতিগুলো আছে, এগুলো তো 3টি বিরোধী লক্ষ্য ছিল। এবার আসি যেগুলো মূল নীতি আছে, মানে এনপিএ কোন জিনিসের উপর ফোকাস করে বা নয়া জনপ্রশাসন কোন জিনিসের উপর ফোকাস করে সেইগুলোর উপর। প্রথমটি আছে সামাজিক ন্যায্যতা বা সোশ্যাল ইকুইটি। এটা হচ্ছে নয়া জনপ্রশাসনের একটি কেন্দ্রীয় ধারণা, কারণ জর্জ ফ্রেডরিকসন এই যে নয়া জনপ্রশাসনের একজনই তাত্ত্বিক, যিনি বলেন শুধু দক্ষতা নয়, প্রশাসনকে অবশ্যই সমাজের যে বঞ্চিত এবং প্রান্তিক মানুষ আছে তাদেরকে সেবা নিশ্চিত করতে হবে। মানে আমি আগে থেকে বুঝিয়ে আসছিলাম এনপিএর কি লক্ষ্য হওয়া উচিত। যারা ক্লাসিক্যালদের থেকে মানে পুরনোদের থেকে সমালোচনা করে হচ্ছে এরা আসছে, তাই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে যারা ক্লাসিক্যাল ছিল তারা সবসময় একটা মূল্য নিরপেক্ষ, তারপরে একটা টেকনিক্যাল একটা ব্যাপার তাদের মধ্যে ছিল। কিন্তু যারা নয়া জনপ্রশাসনিক তাত্ত্বিক তারা সবসময় বলছে যে মানুষের কাজে আসতে হবে, মানুষের জন্য অ্যাকাউন্টেবল হতে হবে সবসময়। এটা কিভাবে হয়? ধরো তুমি আধার কার্ড করতে গেলে
তোমাকে কি করতে হবে, তোমাকে আগেকার দিনে কি হতো জানি না, এখন যাতে সরকারের কাছে তুমি দায়বদ্ধ থাকো, মানে সরকার তোমার কাছেও দায়বদ্ধ যে সে সেই কাজটা প্রপারলি ফুলফিল করছে কিনা, সেই জন্য তোমাকে কি করা হবে, আধার কার্ডে তোমার কোনো সংশোধন করতে গেলে তুমি আসার আগে তোমাকে বলে দেওয়া হবে যে হচ্ছে 7 বা 15 দিনের মধ্যে এটা কম্পিউটারে চেক করে নিতে, বা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে 30 দিনের মধ্যে পৌঁছে দেওয়া হবে। তো তোমাকে একটা নির্দিষ্ট সার্টেন ডেট দিচ্ছে, তোমাকে সুনিশ্চিত করছে যে সরকার সেই কাজটা প্রশাসনের দ্বারা করাতে বাধ্য। তো এই কাজটা তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব শীঘ্রই তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তো এই যে সামাজিক ন্যায্যতা, মানুষের যে দাবি দেওয়া, মানুষের যে যে জিনিসগুলো, যেগুলো বেসিক জিনিস, সেইগুলো চাওয়ার জন্য সরকারকে সবসময় অ্যাকাউন্টেবল থাকতে হবে। তাই জন্য সামাজিক ন্যায্যতা এখানে এইভাবে ইম্পর্টেন্ট। তারপরে আছে পরিবর্তনমুখিতা বা চেঞ্জ ওরিয়েন্টেড। সমাজ পরিবর্তনের সাথে সাথে প্রশাসনকেও পরিবর্তিত হতে হবে। কেন প্রশাসনকে পরিবর্তিত হবে? কারণ কি সবসময় একই টাইম থাকে না, প্রত্যেকটা টাইমে আরও যত হচ্ছে উন্নত হচ্ছে, আরও যত প্রশাসনিক ব্যবস্থা ডিজিটালাইজ হচ্ছে, আরও বেশি বেশিভাবে পরিবর্তনটা প্রশাসনের মধ্যে জড়িত। কারণ যারা আগেকার দিনের মানুষ, তারা হচ্ছে এখনকার যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের সঙ্গে মিলিয়ে নিতে পারবে না, কারণ এখনকার যারা প্রশাসনিক কর্মকর্তা তারা এই জেনারেশনের। তাই জন্য তারা এখনকার যে মানুষের নিডগুলো সেই সমস্ত কিছু সম্পর্কে জানে, এবং যারা আগেকার তারা আগেকার সম্পর্কে জানে। এবং পরিবর্তনমুখীটা এই জন্যই জরুরি যাতে হচ্ছে প্রত্যেকটি সমাজ, পরিবেশ, সংস্কৃতি সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারে। তারপরে হচ্ছে অংশগ্রহণমূলক বা পার্টিসিপেটরি। তো নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। তারপরে হচ্ছে ক্লায়েন্ট ভিত্তিক পরিষেবা। জনগণ এখানে প্রজা নয়, তারা সেবা গ্রহীতা। মানে জনগণকে, ধরো তুমি কোনো বিডিও গেলে, ধরো তুমি কোনো হচ্ছে জেলা অফিসে, কোনো ধরনের অফিসে গেলে তোমাকে কি করতে হবে, কি তুমি একটা কাজ নিয়ে গেছো, সেখানে তোমাকে 1 ঘন্টা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করতে হবে। তো সেটার পরিবর্তে নয়া জনপ্রশাসনের মতামত এটা যে যাতে যারা ভিতরে আছে বা প্রশাসনিক তাত্ত্বিক আছে তারা যাতে সেবা প্রদানকারী হয়, তারা যাতে মানুষের যে দুর্দশা আছে, দুঃখ দুর্দশা, সেগুলোর দিকে আগে ফোকাস করে। এই যে টাইমের ডিউরেশন, মানুষ তার সময় হাতে রেখে হচ্ছে সেখানে তার যে নির্দিষ্ট কাজ আছে সেটা করাতে গেল বা করতে গেল, সেই কাজটা তার ফুলফিল হতে একটা সারা দিন কভার হয়ে যায়। তো এই সমস্ত জিনিসগুলো না করে যাতে প্রশাসনিক ব্যবস্থা একটা খুব ডাইনামিক ওয়েতে পরিচালিত হয়, যাতে ক্লায়েন্টের ওপর, যাতে যারা মানুষ, যারা নাগরিক আছে তাদের যে পরিষেবাটা আগে কিভাবে দেওয়া সম্ভব হয়, কিভাবে তাদেরকে আগে হচ্ছে ঠিকভাবে সমস্ত কিছু পরিচালনা করা যায়, সেই সমস্ত কিছুর উপরে হচ্ছে এনপিএ বা নয়া জনপ্রশাসন ফোকাস করে। তো এই ছিল হচ্ছে নয়া জনপ্রশাসনের মূল স্টোরি, মূল বক্তব্য। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।